আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমরা যে এর আগে যে স্মৃতির মিনার কবিতাটা পড়েছিলাম, স্মৃতিস্তম্ভ কবিতাটা পড়েছিলাম, সেই কবিতার বৈশিষ্ট্যগুলো আমরা এই ক্লাসে জেনে নিব। তো চলো দেখে নেই বৈশিষ্ট্যে কি কি রয়েছে। স্মৃতিস্তম্ভ কবিতাটির বৈশিষ্ট্য আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি যে বৈশিষ্ট্য কোন কোন বিষয়গুলো নিয়ে দেখা হয়, কোন কোন বিষয় বৈশিষ্ট্যের মধ্যে বিবেচ্য বলে ধরে নেওয়া হয়, সেই অংশগুলো আমরা একটু জেনে নেই। আমরা দেখেছিলাম 6টি বিষয়কে আমরা বৈশিষ্ট্যের জন্য মূলত গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো সেই 6টি বিষয় কি কি সেটা দেখে নেই। 6টি বিষয় হলো যে বিষয়বস্তু। যখনই আমরা কবিতার বৈশিষ্ট্য খুঁজে বের করার চেষ্টা করব, তখন আমরা দেখব কবিতার বিষয়বস্তু আছে কিনা, বা সেটি কেমন, অন্তমিল আছে কিনা, বা সেটা কেমন, তাল দিয়ে পড়া যায় কিনা, বা কি ধরনের তাল, তারপরে লয় আছে কিনা, লয় বা গতি আছে কিনা, লয় বা গতি কেমন সেটা, তারপর হলো শব্দ রূপের কোনো পরিবর্তন আছে কিনা সে বিষয়টা দেখি, উপমার ব্যবহার হয়েছে কিনা সে বিষয়টা দেখি, আরো একটা বিষয় দেখি যে এটিতে যে পর্ব রয়েছে সেটি কেমন। এই বিষয়গুলো আমরা মূলত বৈশিষ্ট্যের মধ্যে খুঁজে থাকি। তো এই যে কবিতাটা রয়েছে স্মৃতিস্তম্ভ, এই স্মৃতিস্তম্ভ কবিতার বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখো রয়েছে 1952 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনার প্রেক্ষিতে ছাত্ররা মেডিকেল কলেজের সামনে শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে। এই স্তম্ভটি পাকিস্তানি শাসক চক্র ভেঙে ফেলে। এর প্রতিক্রিয়ায় কবিতাটি রচিত হয়। তাহলে আমরা দেখলাম যে এর একটি প্রেক্ষাপট বা প্রতিপাদ্য বিষয় রয়েছে, বা মৌলিক একটা বিষয় রয়েছে এই কবিতাটা রচনার পেছনে। কবিতাটার মূল বিষয়টাই ছিল হলো যে ভাষা আন্দোলনে যে শহীদ মিনার নির্মিত হয়েছিল সেটি ভেঙে দিয়েছিল, তারপর এই কবিতাটি রচিত হয়। অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেই মূলত এই কবিতাটার কবি রচনা করে। তো যাই হোক, 2 নম্বরে রয়েছে এটি কয়েকটি স্তবকে বিভক্ত অমিল কবিতা। অমিল কবিতা মানে আমরা এটা দেখেছি, কবিতাটা যখন পড়ি তখন এর অন্তমিল নাই, অর্থাৎ যে প্রতিটি চরণ, এই চরণের শেষে মিল নেই। এই জন্য এটা বলেছে এটা একটা অমিল কবিতা, কবিতাটির চরণের শেষে মিল নেই, অর্থাৎ এটা একটি গদ্য কবিতা আর কি। তো যাই হোক, এরপর 3 নম্বর বৈশিষ্ট্য রয়েছে কবিতাটিতে পুনরাবৃত্ত অনুপ্রাস দেখা যায়। ভেঙেছে ভাঙো ভয় কি বন্ধ। এখানে দেখো ভ ভ ভ 3টা ভ পরপর এসেছে, অর্থাৎ 3টা শব্দের শুরুতেই ভ এসেছে। কাজেই এটি হলো পুনরাবৃত্ত অনুপ্রাস। এখানে ভ ধ্বনি পুনরাবৃত্তি হয়েছে, এটি শব্দালঙ্কার। এরপরে 4 নম্বরে রয়েছে কবিতায় উপমার ব্যবহার হয়েছে কিনা। অবশ্যই উপমার ব্যবহার হয়েছে, কারণ উপমা ছাড়া কবিতা হয় না। অধিকাংশ কবিতায় উপমা রয়েছে, যেমন সূর্যের মতো জলে শুধু এক শপথের ভাস্কর। এখানে শপথের আগুনকে প্রজ্বলিত সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে, এটি এক ধরনের অলঙ্কার। এরপরে রয়েছে 5 নম্বরে কবিতাটি লয় কেমন। কবিতাটির লয় হলো মধ্যম গতির, এটি মধ্যম গতি, খুব ধীরও না আবার খুব দ্রুত পড়া যায় সেটাও নয়। তারপরে রয়েছে 6 নম্বরে কবিতাটি কোন ছন্দে লেখা। এটা মাত্রাবৃত্ত ছন্দে লেখা। মাত্রাবৃত্ত ছন্দটা কি মনে আছে তো? মাত্রাবৃত্ত ছন্দ, তারপরে পুনরাবৃত্ত ছন্দ, এই যে ছন্দগুলো, এইগুলো কিন্তু আমরা অনেকবার প্রত্যেকটা কবিতায় বলছি। এগুলোর সংজ্ঞা দিচ্ছি, কাজে নতুন নতুন করে প্রতিদিন একই কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যাদের মনে নেই অবশ্যই তারা প্রিভিয়াস ক্লাসগুলো একটু দেখে আসলে এই যে ছন্দের যে প্রকরণ, এগুলো তোমাদের কাছে আরো
ক্লিয়ার হয়ে যাবে এবং সহজেই তোমরা যে কোনো কবিতার বৈশিষ্ট্য লিখতে পারবে। তো এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা। তারপর বলছে চরণগুলোর পর্ববিন্যাসের কেমন পর্ববিন্যাসগুলো দেখি। স্মৃতির মিনার ভেঙেছে তোমার ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার, খাড়া রয়েছি তো যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। এখানে দেখো, এখানে কিন্তু সেই নির্ধারিত কোনো স্ট্রাকচারে এটা হয়নি। যেহেতু এটি একটি গদ্য কবিতা, এজন্য এক নির্দিষ্ট যে স্ট্রাকচার সেটা কিন্তু নেই। পর্বের যে স্ট্রাকচার যেমন এখানে দেখো ১, ২, ৩, ৪, তাই না? ৪ পর্ব রয়েছে। এখানে রয়েছে ১টা, ২টা। এখানে রয়েছে ১, ২, ৩। এখানে রয়েছে ১টা। এখানে রয়েছে ১, ২, ৩। এখানে রয়েছে ১, ২, ৩। অর্থাৎ পর্বের কোনো ইয়ে নাই। কোনো আম আ বিন্যস্ততা নাই বা আ আ বিন্যাস করা না। এই বিন্যাসটা তখনই থাকে না যখন সেটা গদ্য কবিতা হয় এবং অমিল কবিতা হয়। আ তখন তার পর্ববিন্যাসগুলো আ একদম গাণিতিকভাবে হয় না। কাজেই এর পর্ববিন্যাসটা এখানে এভাবে দেখছি এবং সেটার কোনো লাইনের সাথে কোনো লাইনের পর্ববিন্যাসের সমন্বয় ঘটেনি। এটি গদ্য কবিতার একটি বৈশিষ্ট্য। তো চরম এই চমৎকার আ এবং একটি চরম সময়ের একটি কবিতা আমরা আজকে আবৃত্তি করলাম এবং জেনে নিলাম আ বা বৈশিষ্ট্যগুলো, বিশেষ করে যে বৈশিষ্ট্যগুলো জেনেছি সেই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু ভালো করে পড়লে, নিজের মতো করে পড়লে নিজেই লিখতে পারবে। আর যখন বৈশিষ্ট্য পড়বো তার আগে আমরা বারবার করে এই যে এখানে আমি ৬ টি বৈশিষ্ট্য আ আ যে মানদণ্ড সেটা লিখেছিলাম, এগুলো দেখলে যেকোনো কবিতা তুমি ব্যাখ্যা করতে পারবে। যেকোনো কবিতার বৈশিষ্ট্য তুমি লিখতে পারবে খুব সহজেই। তো আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, লেখাপড়ার সাথে থাকো এবং একটা কথা অবশ্যই বলা দরকার, যে পিতামাতাকে ভালোবাসো, তাদের সকল কাজে সহযোগিতা করো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।